শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি একটা কথাই বলবো যে ভালো করে ভেরিফিকেশন করে সবাইকে দেওয়ার চেষ্টা করুক, না তো বিশাল বড় আন্দোলন হবে হাড়োয়া ব্লকে। বাংলায় একটি প্রবাদ আছে, যে হাতে ক্ষমতা আসে সেই হাতেই ক্ষমতা যায়। পশ্চিমবঙ্গে আজ ঠিক এই প্রবাদটি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। যে প্রতিশ্রুতি দিয়ে একটি রাজনৈতিক দল ইতিহাসের সবচেয়ে বড় পালাবদল ঘটিয়েছে, সেই একই প্রতিশ্রুতি আজ তাদের ঘাড়ের উপর চেপে বসেছে। আর এই সংকটের কেন্দ্রে আছেন বাংলার সেই মহিলারা, যাদের ভোটেই এই সরকার গঠিত হয়েছিল। ঘটনার মূল জায়গাটি বোঝার জন্য আমাদের বর্তমান পরিস্থিতিটা আগে দেখতে হবে। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলায় এখন একই দৃশ্য দেখা যাচ্ছে। সকাল হতেই মহিলারা রাস্তায় বেরিয়ে পড়েছেন। কারো হাতে ব্যাংকের পাসবই, কারো হাতে আধার কার্ড, কারো হাতে রেশন কার্ড। সবার একটাই দাবি, তাদের অ্যাকাউন্টে সরকারি টাকা ঢোকেনি, অথচ তারা যোগ্য। কোচবিহারের গ্রাম থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকা পর্যন্ত এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রেল অবরোধ, সড়ক অবরোধ, স্থানীয় জনপ্রতিনিধিদের বাড়ি ঘেরাও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে কিছু মহিলা মরিয়া হয়ে আত্মহত্যার হুমকি পর্যন্ত দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, এই বিক্ষোভের মূলে কি আছে? উত্তরটা খুঁজতে গেলে আমাদের প্রথমে একটি সংখ্যার দিকে তাকাতে হবে। সরকারি তথ্য অনুযায়ী রাজ্যের প্রায় 1.5 কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ইতিমধ্যে পৌঁছে গেছে। সরকারি দাবি প্রক্রিয়াটি ধাপে ধাপে চলছে এবং বাকিরাও শীঘ্রই টাকা পাবেন। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা এই দাবির সাথে মেলে না। সমস্যাটা কোথায় তা বোঝার জন্য একটি উদাহরণ দেওয়া যাক। ধরুন, একটি পাড়ায় পাশাপাশি দুটি বাড়ি। একটি বাড়ির 3 তলা, গ্যারেজে গাড়ি, পরিবারের আয়ের উৎস একাধিক। সেই বাড়ির মহিলা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন। আর ঠিক তার পাশের বাড়িতে একজন মহিলা থাকেন যার স্বামী দিনমজুর, হাত ভাঙা অবস্থাতেও কাজে যেতে হয়। সংসারের 3টি মুখ, সেই মহিলার অ্যাকাউন্টে 1 টাকাও ঢোকেনি। এই বৈপরীত্য যখন চোখের সামনে ঘটে, তখন মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়, সেটা শুধু আর্থিক নয়, সেটা সামাজিক ও মনস্তাত্ত্বিক। কিন্তু এখানেই শেষ নয়, এরপর যা সামনে আসছে সেটাই পুরো বিষয়টিকে আরো জটিল করে তুলেছে। এই পুরো সমস্যার শিকড় খুঁজতে হলে আমাদের প্রায় 6 মাস পেছনে ফিরে যেতে হবে। তখন রাজ্যে নির্বাচনী প্রচার তুঙ্গে। বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রতিটি মহিলা পাবেন মাসে 3,000 টাকা। এই ঘোষণাটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত, কারণ এর ঠিক আগে পর্যন্ত তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পেতেন। সেই অঙ্কটি 3,000-এর তুলনায় কম ছিল, কিন্তু নিয়মিত ছিল। বিজেপি ঠিক এই জায়গাটিতে আঘাত করেছিলেন। তারা বলেছিল, আমরা শুধু টাকা বাড়িয়েই দেব না, প্রক্রিয়াও সহজ করব। এই প্রতিশ্রুতির প্রভাব ছিল বিস্ময়কর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত হিন্দু মহিলারা, যারা দীর্ঘদিন তৃণমূলের ভোট ব্যাংকের অংশ ছিলেন, তারা এই নির্বাচনে বড় আকারে বিজেপির দিকে ঝুঁকে পড়েন। অনেক বিশ্লেষক মনে করেন, রাজ্যে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে তার অন্যতম প্রধান চালিকা শক্তি ছিলেন এই মহিলারাই। কিন্তু ক্ষমতায় বসার পর যখন বাস্তবায়নের পালা এলো, তখন দেখা গেল মাঠ পর্যায়ের চিত্র সম্পূর্ণ আলাদা। সরকার ঘোষণা করেছে যে এই বাজেটে এই প্রকল্পের জন্য প্রায় 36,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। টাকার অভাব তাই সমস্যা নয়, সমস্যা হলো সুবিধাভোগী চিহ্নিত করার প্রক্রিয়ায়। আর এখান থেকেই শুরু হয় আসল আলোচনা। নতুন সরকার যখন অন্নপূর্ণা ভান্ডার চালু করলো, তখন তারা একটি নতুন যাচাই বাছাই ব্যবস্থা তৈরি করার সিদ্ধান্ত নিল। পুরনো লক্ষ্মী ভান্ডারের তালিকা সরাসরি ব্যবহার না করে নতুন করে সার্ভে ও যাচাই শুরু করলো। এই সিদ্ধান্তের পেছনে যুক্তি ছিল, পুরনো তালিকায় অনেক অযোগ্য ব্যক্তি ঢুকে পড়েছিলেন, এমনকি কিছু পুরুষও নানা কৌশলে মহিলাদের নামে টাকা তুলে নিচ্ছিলেন। তাই নতুন করে ছাঁকনি চালানো দরকার। কিন্তু এই ছাঁকনি চালানোর প্রক্রিয়ায় যে ত্রুটিগুলো দেখা দিয়েছে সেগুলো মারাত্মক। প্রথমত, মাঠ পর্যায়ে যারা এই যাচাই বাছাই করেছেন তাদের কাছে সঠিক তথ্য ও প্রশিক্ষণের অভাব রয়েছে। ফলে তারা যখন সিদ্ধান্ত নিচ্ছেন কে যোগ্য আর কে অযোগ্য, সেই সিদ্ধান্তে ব্যক্তিগত পক্ষপাত ও স্থানীয় রাজনৈতিক প্রভাব ঢুকে পড়ছে। দ্বিতীয়ত, একই এলাকায় এক পরিবারের একজন সদস্য টাকা পাচ্ছেন, কিন্তু অন্যজন পাচ্ছেন না, যা পরিবারের ভেতরেও অশান্তি তৈরি করছে। তবে সবচেয়ে বড় সমস্যাটি হলো যোগাযোগের। গত 4 মাসে সরকারের বিভিন্ন স্তরের নেতা ও মন্ত্রীরা এই প্রকল্প নিয়ে এত ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন যে সাধারণ মানুষ পুরোপুরি দিশেহারা। একজন মন্ত্রী বলছেন সবাই পাবেন, আরেকজন বলছেন শুধু দরিদ্ররা পাবেন। স্থানীয় নেতা বলছেন তালিকা তৈরি হচ্ছে, অপেক্ষা করুন। এই পরস্পর বিরোধী বার্তা মহিলাদের মধ্যে যে বিভ্রান্ত তৈরি করেছে, সেটা ক্ষোভের রূপ নিতে বেশি সময় নেয়নি।
এর সাথে যোগ হয়েছে আরেকটি মনস্তাত্ত্বিক বিষয়। গত 5 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে মহিলারা একটি নির্দিষ্ট আর্থিক অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। সেই টাকা হয়তো সংসারের বড় কোনো খরচ মেটাতো না, কিন্তু মাস শেষে হাত খরচ হিসেবে সেটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেউ সেই টাকায় সন্তানের স্কুলের খাতা কিনতেন, কেউ কিনতেন ঔষধ, কেউ রাখতেন জরুরি খরচের জন্য। এখন যখন সেই টাকা অনিশ্চিত হয়ে পড়েছে, তখন তাদের জীবনের একটি স্থিতিশীল স্তম্ভ ভেঙে পড়েছে। আপনার কি মনে হয়, সরকারের উচিত ছিল পুরনো তালিকা ধরেই এগোনো, নাকি নতুন করে যাচাই করা সঠিক সিদ্ধান্ত ছিল? এই প্রশ্নের উত্তর কমেন্টে জানাতে পারেন। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই সংকটের প্রভাব কোথায় গিয়ে পড়বে? রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে বিজেপি এই মুহূর্তে একটি অস্বস্তিকর দ্বন্দ্বে আটকে আছে। একদিকে তারা যে ভোট ব্যাংকের উপর ভরসা করে ক্ষমতায় এসেছে, সেই ভোট ব্যাংকই এখন তাদের বিরুদ্ধে রাস্তায়। অন্যদিকে তারা চাপের মুখে সবাইকে টাকা দিতে শুরু করে, তাহলে বাজেটের উপর চাপ বাড়বে এবং অর্থনৈতিক সমালোচনার মুখে পড়তে হবে। আর যদি কঠোর যাচাই বাছাই চালিয়ে যায়, তাহলে বিক্ষোভ আরো তীব্র হবে। এই ধরনের পরিস্থিতি ভারতীয় রাজনীতিতে নতুন নয়। অতীতেও একাধিক রাজ্যে দেখা গেছে যে বড় জনকল্যাণমূলক প্রকল্প চালু করতে গিয়ে সরকার বাস্তবায়নের জটিলতায় আটকে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের এই ঘটনাটি আলাদা, কারণ এখানে সময়ের চাপ অনেক বেশি। সরকার গঠনের মাত্র 4 মাসের মধ্যেই যদি মূল ভোটদাতা গোষ্ঠী ক্ষুব্ধ হয়ে ওঠে, তাহলে আগামী নির্বাচনে তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে সেটা রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই আঁচ করতে শুরু করেছেন। সাধারণ মানুষের প্রতিক্রিয়াও লক্ষণীয়। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন শত শত ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে মহিলারা তাদের বেদনার কথা বলছেন। এই ভিডিওগুলো শুধু সহানুভূতি তৈরি করছে না, বরং সরকারের বিরুদ্ধে একটি ব্যাপক জনমত গড়ে তুলছে। আর এই জনমত যদি সংগঠিত রূপ নেয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ভবিষ্যতে কি হতে পারে সে বিষয়ে 3টি সম্ভাবনার কথা বলা যায়। প্রথম সম্ভাবনা হলো সরকার দ্রুত একটি সুষ্ঠু সমাধান বের করবে, হয়তো পুরনো লক্ষ্মীর ভান্ডারের তালিকাকে ভিত্তি করে শুধু জালিয়াতি চিহ্নিত করে বাকি সবাইকে একযোগে সুবিধার আওতায় আনা হবে। এটা হলে বিক্ষোভ দ্রুত থেমে যাবে। দ্বিতীয়ত সম্ভাবনা হলো সরকার আংশিক সমাধান করবে, কিছু নতুন সুবিধাভোগী যোগ করবে, কিন্তু পুরো সমস্যার সমাধান হবে না। এতে বিক্ষোভ কমবে, কিন্তু পুরোপুরি থামবে না। আর তৃতীয় সম্ভাবনা, যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, তা হলো সরকার সিদ্ধান্ত নিতে দেরি করবে এবং পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। সেক্ষেত্রে এই আন্দোলন রাজনৈতিক রূপ নিয়ে সরকারের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার জনগণকে ধৈর্য ধরতে বলছেন। তিনি জানিয়েছেন যে প্রক্রিয়াটি চলমান এবং পর্যায়ক্রমে সবাই টাকা পাবেন, কিন্তু রাস্তায় দাঁড়ানো সেই মহিলা, যার স্বামীর হাত ভাঙা, যার সন্তানের স্কুলের ফি বাকি, তিনি ধৈর্য ধরতে রাজি নন। তার কাছে সময়ের মূল্য সরকারি ফাইলের গতিতে চলে না, চলে সংসারের চুল্লির তাপে। এখন পুরো রাজ্যের নজর এই একটি প্রশ্নের দিকে, সরকার কত দ্রুত এবং কত কার্যকরভাবে এই সংকট মেটাতে পারে। কারণ একটি কথা ইতিহাস বারবার প্রমাণ করেছে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মানুষ হয়তো ভুলে যায়, কিন্তু ক্ষমতায় আসার পর ভাঙা প্রতিশ্রুতি মানুষ কখনো ভুলে না। আর যখন সেই ভাঙা প্রতিশ্রুতির শিকার হন সেই মানুষরাই, যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছেন, তখন রাজনৈতিক পতন সবচেয়ে দ্রুত ঘটে। পরবর্তী কয়েক সপ্তাহে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সরকার কি এই সুযোগ কাজে লাগিয়ে নিজের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে পারবে, নাকি এই সংকট তাদের জন্য একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক ক্ষত হয়ে থাকবে? এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? সরকারের উচিত কি সবাইকে সমানভাবে টাকা দেওয়া, নাকি কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে শুধু প্রকৃত দরিদ্রদের বেছে নেওয়া? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন। আর রাজনৈতিক বিশ্লেষণের এমন প্রতিটি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।